বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব জমির আলে সবজি চাষ নিয়ে। আর এ নিয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট থেকে উদ্যান বিদ্যা বিশেষজ্ঞ চন্দন কুমার মণ্ডল। চন্দনবাবু নমস্কার। নমস্কার। আমরা যে কথাটা বলছিলাম যে জমির আলে সবজি চাষ, সেখানে জমির আল বলতে ঠিক কি বোঝাতে চাইছেন? জমির আল বলতে সাধারণভাবে বোঝানো হয় যে জমির চারিদিকে একটা বাউন্ডারি লাইন, যেটা একটা জমি থেকে আর একটা জমিকে আলাদা করা হয়। এবং এই তথাকথিত জমির আল খুব বড় আকারের হয় না, 1 ফুট চওড়া সাধারণভাবে হয়ে থাকে এবং উচ্চতাও সাধারণভাবে 1 ফুট হয়ে থাকে। তাহলে এই যে ছোট্ট আলের কথা, এই ছোট্ট আলের উপর সবজি চাষ কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। এই ছোট্ট জায়গার উপরে কিন্তু সবজি চাষ সম্ভব হবে না। আমরা সবজি চাষের জন্য যখন জমির আলকে ব্যবহার করব, তখন এই ছোট্ট জায়গাটাকে কিছুটা বাড়িয়ে নিতে হবে, কিছুটা উঁচু করে নিতে হবে। সাধারণভাবে 1 মিটার উঁচু এবং উপরিতল 1 মিটার প্রস্থযুক্ত করে নিলে সেখানে সবজি চাষ করা সম্ভব হতে পারে। কথা হচ্ছে যে এত জমি থাকতে আমরা আলে সবজি চাষের কথা ভাবছি কেন? হ্যাঁ, জমি অনেক রয়েছে, এটা খুব ঠিক কথা। কিন্তু আমরা যদি সবজি চাষের উপযুক্ত জমির কথা ভাবতে যাই, তাহলে দেখতে হবে যে সবজি চাষ কিন্তু একমাত্র উঁচু জমিতেই সম্ভব, নিচু জমিতে সম্ভব নয়। আমরা সুন্দরবন এলাকায় প্রত্যন্ত জায়গায় কাজ করতে গিয়ে দেখি যে সেখানে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো নিচু জমি, এবং হিসাবে দেখা যায় 88 থেকে 90% জমি হলো নিচু জমি, যেখানে বর্ষাকালে ধান চাষ ছাড়া অন্য কোনো চাষ সম্ভব হয় না। এবং এই জমিগুলোতে বর্ষাকালে ধান চাষের সময়তে জলের গভীরতা দাঁড়িয়ে যায় প্রায় 2 থেকে 2.5 ফুট। তো যেহেতু সবজি চাষের জন্য উপযুক্ত জমি এইসব জায়গাগুলোতে নেই, সবজি চাষের উপযুক্ত জমি তৈরি করার জন্য আমরা জমির আলকে বেছে নিলাম। তাহলে বলছেন যে এই আল যে তৈরি করে সবজি চাষ, এটা একটা নতুন প্রযুক্তি। হ্যাঁ, এটা পার্টিকুলার সুন্দরবন অঞ্চলের জন্য কি? এটা শুধুমাত্র সুন্দরবন এলাকা আমরা বলবো না, আমরা বলবো যে কোনো নিচু জায়গা এলাকাতেই এই প্রযুক্তিটাকে অবলম্বন করা যেতে পারে। আমরা যেহেতু সুন্দরবন এলাকায় কাজ করছি এবং সেখানে এই প্রযুক্তিটাকে আমরা অনেক চাষির ভিতরে ছড়িয়ে দিতে পেরেছি এবং চাষিরা খুব ভালোভাবে এই প্রযুক্তিটাকে গ্রহণ করেছেন। ঠিক কি রকম প্রযুক্তিটা? হ্যাঁ, প্রযুক্তিটা একটু বিশদে বললে ভালোভাবে বোঝা যাবে। এটা হলো যে সাধারণভাবে জমির চতুর্দিকে যে আল রয়েছে, সেই আলটাকে আগেই বলেছি যে কিছুটা উঁচু করে নিতে হবে, এবং এই উঁচুটা অবশ্যই হবে যে ধান জমিতে যে জল দাঁড়িয়ে যায় তার তুলনায় উঁচু, যাতে সবজির চাষের জায়গাটা সেটা জল না দাঁড়ায়। সাধারণভাবে বলেছি যে ধান জমিতে 2 থেকে 2.5 ফুট জল দাঁড়িয়ে যায়। অতএব এই আলটাকে যেটা আমরা পরিবর্তিত করে নিচ্ছি, তার উচ্চতা অবশ্যই 2.5 ফুটের উপর হতে হবে, 2 থেকে 2.5 ফুটের উপরে হতে হবে। আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ মাপ মোটামুটি বলেছি যে 3 ফুট বা 1 মিটার মতো উঁচু করতে হবে, এবং উপরিতলকে মোটামুটি 1 মিটার চওড়া করতে হবে বা 3 ফুট চওড়া করতে হবে, যাতে সেখানে 2 সারি হিসাবে সবজি করা যায়। এবং এই যে উপরিতলকে 1 মিটার চওড়া করতে গেলে সেই মাটির একটা স্তূপ, সেটাকে ধীরে ধীরে নামিয়ে নিচের দিকে যখন আনা হবে, নিচের প্রস্থ ভূমি সংলগ্ন অংশে তার প্রস্থ হবে 5 ফুট বা 1.5 মিটার। আচ্ছা, তো এই যে 1 বিঘা জমি চারদিকে আল তৈরি করতে মাটি তো খুব লাগবে। হ্যাঁ, এতে অনেকটা মাটি লেগে যাবে। এই যে এতটা জায়গা উঁচু করতে এটা যথেষ্ট মাটি লাগবে, এবং এই মাটি আমরা হিসাব করে দেখি যে যদি 1 বিঘা জায়গার হিসাব করা যায়, তাহলে তার চতুর্দিকের পরিসীমা হয় মোটামুটি সর্বনিম্ন 145 থেকে 200 মিটার, এবং এই 145 থেকে 200 মিটারের যে পরিসীমা, সেই বরাবর আল তৈরি করতে প্রায় 6500 থেকে 7000 ঘনফুট মাটি লাগে। 6500 থেকে 7000 ঘনফুট, বিশাল মাটি। হ্যাঁ, তো এত মাটি কোথা থেকে পাওয়া যাবে? হ্যাঁ, এই মাটি আমরা কিন্তু অনেকভাবে সংগ্রহ করতে পারি। একটা প্রথম যেটা রয়েছে যে আমরা যদি বাইরে থেকে মাটি নিয়ে আসি, যে কোনো জায়গা থেকে, কোথাও পুকুর কাটা হচ্ছে সেখান থেকে যদি মাটি নিয়ে আসি, সেটা একটা সহজ পদ্ধতি রয়েছে, কিন্তু আমরা সেই পদ্ধতিটাকে বলছি না চাষিদের জন্য। আমরা বলছি যে 1 বিঘা জমির উপর থেকে যদি সমানভাবে 1 কোদাল করে, চাষিদের ভাষায় 1 কোদাল মানে আমাদের হিসাবে 6 ইঞ্চি পরিমাণ করে যদি মাটি নিয়ে নেওয়া যায়, তাহলে তাতে যা মাটি পাওয়া যাবে তাতে 1 বিঘা জায়গার চতুর্দিকে এরকম একটা আল তৈরি সম্ভব। আচ্ছা, এছাড়া
আমরা যদি জমির ভিতরে কোনো একটা জায়গাতে গর্ত করি, একটা ছোট্ট ডোবা মতো করে নিই, যেটা জমির যেদিকে ঢাল রয়েছে ঢালের শেষ প্রান্তে হওয়া বাঞ্ছনীয়, তো সেই ডোবাটার মোটামুটি মাপ যদি 40 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 6 থেকে 7 ফুট গভীরতা যুক্ত হয়, যেটা আকারে খুব একটা বড় সড়ো নয়, তো এই ডোবার থেকে যে মাটি পাওয়া যাবে তাতেও কিন্তু সমস্ত জমির চারিদিকে আল দেওয়া সম্ভব। এছাড়া বলুন, এছাড়া আরো একটি পদ্ধতি রয়েছে যে আমরা যদি জমির চতুর্দিকে একটা নালা কেটে নিই, প্রায় 2 ফুট থেকে 2.5 ফুট গভীর নালা কেটে নিই এবং নালার ঠিক পাশেই আমরা যদি আলটাকে তৈরি করি, সেভাবেও সম্ভব। আচ্ছা, এই ডোবা যে কাটলাম বা নালা কাটলাম, তার কি আলাদা কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? হ্যাঁ, ডোবা কাটার একটা ভিত্তি রয়েছে বা নালা কাটলেও তার একটা ভিত্তি রয়েছে। এটা আমরা আমাদের সুন্দরবন এলাকায় একটা প্রচলিত প্রথা দেখি যে জমিতে ধানের সাথে মাছ চাষ, তো যেখানে ধানের চাষে মাছ চাষ হচ্ছে আমরা যদি এই ডোবা কেটে দিই সেটা এটাকে আরো বেশি সহায়তা করে, এবং যেখানে এই আল তৈরি হচ্ছে, আল তৈরি হওয়ার ফলে জমির ভিতরে যে জল দাঁড়িয়ে যায় এবং তাতে যে মাছটা হবে সেই মাছ বাইরে বেরোতে পারে না বা জল ধারণটাও অনেক ভালোভাবে হয়, এবং তাতে চাষির শুধু ধান করলে যে আয় হতো বা সাধারণ প্রথায় ধানের সাথে মাছ করলে যে আয় হতো, আমাদের এই জমির আলে সবজি চাষ, তার সাথে মাটি ঘেরার ফলে ভিতরে যে বদ্ধ জলটা তৈরি হলো তাতে মাছ চাষ, এবং সেই ডোবা তৈরি হওয়ার ফলে মাছগুলো কিন্তু পরবর্তীতে যখন ধানের জলটা কমে যায় তখন মাছগুলো একটা আশ্রয় পেয়ে যায়, এবং এতে দেখা যায় যে সামগ্রিকভাবে কিন্তু চাষি অনেক বেশি উপকৃত হচ্ছে। বেশ, তো এই আল তৈরির কথা আপনি বলছিলেন, যে আল তৈরি বছরের ঠিক কোন সময়ে করা উচিত? বছরের অবশ্যই শুকনো সময়ে করা উচিত, বর্ষাকালে করা সম্ভব নয়। আমরা সাধারণভাবে বলি যে আমন ধান কাটা হয়ে গেল, তারপরে জমির জো আসবে, এই জো আসার পরে চাষিদের ভাষায় যদি আমরা বলি যে ফাল্গুন চৈত্র মাসে, এই সময় থেকে সাধারণভাবে যদি মাটি কেটে আল তৈরি করা যায় সেটাই সব চাইতে ভালো হয়। ফাল্গুন চৈত্র মাসে? তো এই যে চাষ শুরু করা যাবে তাহলে ঠিক কোন সময়? এখানে একটা ব্যাপার রয়েছে যে আমরা যে বছরে আল তৈরি করছি সঙ্গে সঙ্গে সেই বছরেই চাষ কিন্তু করা যায় না সবসময়। তার কারণ মাটি আলগা মাটি থাকে, সেটাকে বসার জন্য কিছু সময় দিতে হয়, অন্তত একটা বর্ষা গেলে ভালো হয়। তো আমরা যদি এরকম বলি চাষিদের খুব ভালো, মানে এটা করতে পারলে খুব ভালো হবে চাষিদের পক্ষে, সেটা হলো যে আল তৈরি হয়ে গেল ফাল্গুন চৈত্র মাসে বা বৈশাখ মাসে, ঠিক বর্ষা আগমনের সাথে সাথে আমরা যদি সেখানে কিছু শিম্বগোত্রীয় ফসলের চাষ করে নিতে পারি, যেমন ধনচা বা বিভিন্ন কলাই বা শিম্বগোত্রীয় ফসল রয়েছে, যেমন বিউলি কলাই বা মুগ কলাই, এইগুলোকে যদি আমরা একবার চাষ করে নিই তাতে জমির উর্বরতা বাড়বে এবং মাটি অনেক ভালো হবে পরবর্তী সবজি চাষের জন্য। এছাড়া আমরা যদি শুধু সবজি চাষের কথা ভাবি, যে পরবর্তী বছর থেকে আমরা এখানে ঠিক জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে চাষ শুরু করতে পারবো, এবং এই চাষটা আমরা চালাতে পারবো ফাল্গুন চৈত্র মাস অব্দি। আপনি যে বললেন যে শিম্বগোত্রীয় সবজির চাষ কিছু করে নেওয়া, শুধু কি শিম্বগোত্রীয় সবজির চাষ নাকি কি কি ফসল চাষ করা যেতে পারে? হ্যাঁ, যখন আমরা সবজি চাষে সরাসরি ঢুকে পড়বো তখন আমরা এখানে অনেক রকমের ফসলই করতে পারি, সবজির সব রকম ফসলেরই সুবিধা রয়েছে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট ফসলের তালিকা আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কাজ করতে গিয়ে দেখেছি যে যেটা লাভজনক সেটা তৈরি করেছি, এবং সেটা হলো যে বর্ষাকালে ঢেঁড়স বা উচ্ছে বা বরবটি, এবং তার ঠিক পরবর্তী ফসল হিসাবে শীতের ফসল বা জলদি শীতের ফসল হিসাবে টমেটো বা ফ্রেঞ্চ বিন বা লঙ্কা, এবং কিছু কিছু ক্ষেত্রে সরষে। তা এই যে ফসলগুলো বললেন তা নির্বাচন করার যৌক্তিকতাটা কি? এখানে একটা ব্যাপার রয়েছে যে এই ফসলগুলোই কেন আমরা নির্বাচন করলাম, আরো তো অনেক ফসল ছিল সবজির ভিতরে। আমরা এখানে দেখছি যে আলের কথা আমরা বলেছি যেটার প্রস্থ কিন্তু খুব বেশি নয়, মাত্র 1 মিটার প্রস্থ, তো এখানে আমরা 60 সেন্টিমিটারের মানে ব্যবধানে 2টো লাইন তৈরি করে তার উপরেই আমরা চাষ করতে পারবো। তো এই সংক্ষিপ্ত জায়গার উপরে আমরা তো যে কোনো ফসল চাষ করতে গেলে সেটা লাভের ব্যাপারটা দেখতে হয়, তো দেখছি যেটা শক্ত গাছ খারাপ ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে এবং তার উপরে প্রচুর ফলন দেবে, অল্প জায়গার উপরে অনেক ফলন দেবে, যেটাকে আমরা এখন বলি যে ভার্টিক্যাল স্পেস ইউটিলাইজেশন। তো সেইটা যাতে সম্ভব হয় সেরকম ব্যবস্থা রাখতে হবে। তো সেই জন্য দেখছি যে ঢেঁড়স একটা খুব লাভজনক ফসল, এই ক্ষেত্রে টমেটো একটা খুব লাভজনক ফসল, এবং বর্ষাকালীন আরো যে সমস্ত সবজিগুলো রয়েছে যাদের ভিতরে বিভিন্ন কুমড়ো গোত্রীয় সবজি রয়েছে
তাদের জন্য আমরা একটা মাচাও করতে পারি, যেটা অবশ্যই উল্লম্ব মাচা হবে, খাড়াখাড়ি মাচা। তো এই মাচাতে আমরা দেখছি যে হালকা গাছ না দিলে সেটা দাঁড়াবে না ঠিক মতো। ভারী গাছ যেমন লাউ বা কুমড়ো বা ঝিঙে ইত্যাদি গাছগুলো অনেক ভারী হওয়ার জন্য এই ছোট্ট জায়গার উপরে খাড়া মাচাতে দাঁড়াবে না। শুধুমাত্র সেই কারণে আমরা এখানে উচ্ছে এবং বরবটি এই দুটো ফসলের উপরে থাকছি, যেটা শীতকালে গিয়ে আমরা ফ্রেঞ্চ বিন এই একটা ফসলের উপরে থাকতে পারছি। একটু যদি চাষ পদ্ধতি আমাদের বলেন সংক্ষেপে। চাষ পদ্ধতি বলতে আমাদের এইখানে যেহেতু জায়গা খুব স্বল্প, এখানে পাওয়ার টিলার বা ট্রাক্টর এরকমের কোনো যন্ত্র খুব একটা চালানো সম্ভব হয় না। আমরা প্রথমেই বলছি যে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আমরা খুব ভালো করে জমিটাকে কুপিয়ে নিতে বলবো চাষিকে, যাতে জমিতে যথেষ্ট রোদ পায়, মাটি যাতে যে সমস্ত ক্ষতিকারক জীবাণু বা পোকা রয়েছে সেগুলো নষ্ট হয়। এরপরে 60 সেন্টিমিটার ব্যবধানে দুটো বা 2 ফুট ব্যবধানে দুটো সারি করে প্রত্যেক সারির উপরে 1 ফুট বা 1.5 ফুট বা 2 ফুট ফসলের বিভিন্ন ফসল অনুযায়ী মাদা তৈরি করে নিতে হবে। এই মাদাতে যথেষ্ট পরিমাণে গোবর সার বা জৈব সার প্রয়োগ করে তার সাথে কিছু জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরেসেন্স, কিছু নিমফোল পোকানাশক হিসাবে এইগুলো ব্যবহার করে আমরা অঙ্কুরিত দানা জ্যৈষ্ঠ মাসের 2য় সপ্তাহ থেকে 3য় সপ্তাহের মধ্যে বপন করতে বলবো। এই সময়ে বপন করে এই সময়তে কিছু খুব সামান্য সেচের ব্যবস্থা রাখতে হবে, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে কোথাও থেকে জল সংগ্রহ করে এনে যাতে দিই, যাতে গাছটা কিছুটা বড় হয়ে যেতে পারে। অন্তত 1 ফুট 1.5 ফুট হয়ে যাওয়ার এর মধ্যেই বর্ষা চলে আসবে। জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ বা আষাঢ়ের প্রথম সপ্তাহে বর্ষা চলে আসবে এবং তারপরে বর্ষা চাষ হিসাবে এটা চলবে। এই যে ফসলটা আমরা এখানে যদি ঢ্যাঁড়স রাখি, তাহলে ঢ্যাঁড়সের ঠিক পরে, ঢ্যাঁড়স যেহেতু 5 মাসের ফসল হিসেবে চলবে, ঢ্যাঁড়সের ঠিক পরে আমরা সেই জমিটাতে চলে যাব ফ্রেঞ্চ বিনে। যদি আমরা এই সময়টাতে জ্যৈষ্ঠ মাসের ফসল হিসাবে যদি আমরা উচ্ছে বা বরবটি রাখি, তাহলে উচ্ছে বা বরবটির ঠিক পরবর্তী ফসল হিসাবে আমরা চলে যাব টমেটোতে বা কোনো কোনো ক্ষেত্রে লঙ্কাতে। এখানে দেখা যায় যে উচ্ছে বা বরবটি করার শেষ হওয়ার আগেই কিন্তু আমরা টমেটো চারা সেই সব জায়গাগুলোতে বসিয়ে দিতে পারি। মূল সার প্রথমেই প্রয়োগ করে নিতে হবে। চাপান সার প্রয়োগের জন্য আমরা দুটো সারির ঠিক মধ্যবর্তী যে জায়গাটা থাকে সেই জায়গাটাকেই ব্যবহার করতে পারবো। যেহেতু ধারের দিকে যে জায়গা, সেখানে কিছু কোনোভাবেই সেটাকে সার প্রয়োগের জন্য ব্যবহার করা সম্ভব হবে না। একটু যদি বলেন আমাদের যে মূল সার হিসেবে কি ধরনের সার বা চাপান? এখানে মাটি পরীক্ষার ভিত্তিতে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করা প্রয়োজন। তার কারণ এখানে আমরা যে সমস্ত ফসলগুলো চাষ করছি সেখান থেকে আমরা প্রচুর ফলন চাই। অল্প জায়গার উপরে বেশি ফলন না পেলে সেটা লাভজনক হবে না। রাসায়নিক সার হিসেবে যে কোনো রাসায়নিক সারই আমরা ব্যবহার করতে পারি, তবে ফসফেট সমৃদ্ধ সার যতটা পারা যায় একটু মেপে ব্যবহার করাই ভালো। অনেক জৈব সার দেওয়ার কথা বলবেন না? জৈব সার অবশ্যই দিতে হবে। আমরা এটা সবসময় বলছি চাষিদেরকে, আগেই বলে দিয়েছি যে মাদা তৈরির সময় যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে হবে। এবং এই জৈব সারকে যদি আমরা ক্যাটাগরিক্যালি ভাগ করি, দেখা যাবে যে কিছু পরিমাণ গোবর সার, কিছু পরিমাণ খোল, এগুলো অবশ্যই রাখতে হবে। চাপান সার হিসাবেও খোলকে অবশ্যই রাখতে হবে, তাতে ফসলের গুণমান ভালো হবে, ফসলের ফলন অনেক বাড়বে। এই সমস্তগুলো রাখতে হবে। আচ্ছা, সেচের ব্যবস্থার কথা বলছিলেন, সেচের ব্যবস্থা কি? এইখানে আমাদের সেচের ব্যবস্থার কথা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলে সবজি চাষের ক্ষেত্রে কিন্তু সেচের ব্যবস্থা খুব একটা রাখতে পারি না। দেখা যায় যে বেশিরভাগ আমরা যে সমস্ত এলাকায় কাজ করি, সুন্দরবন এলাকায়, সেখানে সেচের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। পুকুরের জলের মাধ্যমে, পুকুরে যে বৃষ্টির জল ধরা থাকে তাতেই সেচের ব্যবস্থা হয়। তো আলে সেচ দেওয়ার ব্যবস্থা সেই জন্য খুব একটা রাখা যায় না। পুরোপুরি এটাকে বর্ষা নির্ভর চাষ হিসাবেই আমরা করতে পারি, যে বর্ষার আগমনের সাথে সাথে একটা ফসল হবে, বর্ষা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আর একটা ফসল হবে। মানে আপনি বলছেন যে সারা বছর ধরে কিন্তু আলে সবজি চাষ করা সম্ভব নয়? না, সারা বছর ধরে কিন্তু আলে সবজি চাষ করা সম্ভব নয়। আলে সবজি চাষের কথা আমরা তখনই ভাববো যেসব জায়গাগুলোতে মানে মাটি কি বলবো যে অনেক নিচু এবং সেখানে সবজি চাষ করা সাধারণভাবে সম্ভব নয়। তো সেসব ক্ষেত্রে আমরা আলে সবজি চাষ আমরা ভাববো ওই রকম ক্ষেত্রে যেখানে
সাধারণভাবে হ্যাঁ যেটা বলেছেন যে সাধারণভাবে মাটিতে নিচু জমিতে সবজি চাষ করা সম্ভব নয়। মূলত যেখানে বর্ষার সবজির একটা অসুবিধা রয়েছে, বর্ষাকালে সবজি করা সম্ভবই হতো না নিচু জমি হওয়ার জন্য, সেই সব জায়গাতেই কিন্তু আমরা আলে সবজি চাষ করলে লাভজনক করতে পারবো। আর একটা জিনিস যেটা বলছিলেন যে সেচের ব্যবস্থা, আমাদের সেচের ব্যবস্থা এখানে সম্ভব নয় বলেই আমরা চাষটাকে ওই ফাল্গুন মাস পর্যন্ত রেখে ছেড়ে দেব, তারপরে 2 মাস থেকে 3 মাস সেই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে থাকবে। আচ্ছা, একটু যদি আমাদের বলেন যে 1 বিঘা জায়গায় যে চারদিকে আল তৈরি করতে যে কত মাটি আমরা করে যে উঁচু করলাম, সেখান থেকে কি পরিমাণ আমরা ফসল পেতে পারি, বা সেটা কত উঁচু জমি পাওয়া যাবে? হ্যাঁ, এটা হলো যে মোটামুটি আমরা আগেই বলেছি যে 1 বিঘা জায়গার চারিদিকে আমরা মাটি লাগছে 6500 থেকে 7000 ঘনফুট, এবং এই মাটি দিয়ে যে আল আমরা তৈরি করছি, 1 মিটার প্রস্থযুক্ত যে আলটা তৈরি করছি, সেই আলের পরিমাণটা হবে 1 বিঘা জায়গার ক্ষেত্রে যে উঁচু জমির পরিমাণ 2 কাঠা মতো হবে। মোটামুটি দেখা যায় যে 145 থেকে 150 বর্গমিটার আল পাওয়া যায়। এবং এই জায়গা তৈরি করতে গেলে আমরা যে নিচু জায়গাটাকে দখল করব সেটা প্রায় 3 কাঠা মতো জায়গা হয়ে যাবে। অর্থাৎ 1 বিঘা জায়গার আমরা রেসপেক্টে যদি ধরি যে আমরা 3 কাঠা জায়গা খরচ করে 2 কাঠা উঁচু জায়গা পাচ্ছি এবং 17 কাঠা নিচু জমি আমাদের থেকে যাচ্ছে। আরেকবার বলুন, মানে 1 বিঘা যদি আমরা ভাবি, 1 বিঘা জায়গার কথা যদি আমরা ভাবি, সেখানে 3 কাঠা জায়গা খরচ করে আমরা 2 কাঠা উঁচু জায়গা পাচ্ছি এবং 17 কাঠা আমাদের নিচু জমি ধান চাষের জন্য থেকে যাচ্ছে। বেশ, তো এই পরিমাণ জায়গা থেকে কেমন ফসল পাওয়া যাবে? আমরা আগে যে ফসল চক্রটা বলেছি, সেখানে আমরা ঢেঁড়সের কথা বলেছি, উচ্ছের কথা বলেছি, বরবটির কথা বলেছি। তো দেখা যায় যে এই যে 2 কাঠা জায়গার উপরে আমরা যদি ঢেঁড়স চাষ করি তো প্রায় 10 কুইন্টাল মতো ফলন আসে। উচ্ছে চাষ করলে সেখানে প্রায় 8 থেকে 9 কুইন্টাল ফলন আসে। বরবটির ক্ষেত্রে প্রায় 7 থেকে 8 কুইন্টাল ফলন পাওয়া যায়। ফ্রেঞ্চ বিন যেটা বলছিলাম, ফ্রেঞ্চ বিনের ক্ষেত্রে প্রায় 6 থেকে 7 কুইন্টাল, কোনো ক্ষেত্রে 8 কুইন্টাল ফলনও পাওয়া যায়। এবং টমেটো করলে যেটা বলছিলাম, সবচাইতে অর্থনৈতিক ফসল এখানে দেখা গেছে টমেটোতে প্রায় 20 থেকে 25 কুইন্টাল ফলন পাওয়া সম্ভব হয় এই জায়গার উপরে। তাহলে এই ধান চাষের জায়গা তো কমে যাচ্ছে, আপনি বললেন যে 1 বিঘে থেকে আমরা 17 কাঠায় চলে আসছে, তো তাতে এই যে জায়গা কমছে, এতে কি ফলন মার খাবে না ধানের? হ্যাঁ, অবশ্যই কিছুটা ফলন মার খাবে। আমাদের সাধারণভাবে দেখি যে 1 বিঘা জায়গাতে ধানের যা ফলন হয়, তাতে এই যে 3 কাঠা জায়গা আমরা ছেড়ে দিচ্ছি, তাতে কিছুটা ফলন কমবে। এটা প্রায় 30 থেকে 40 কেজি মতো ধানের ফলন কমবে। তো সেটাকে অর্থকরী হিসাবে দেখতে গেলে কিন্তু আমরা ওই জায়গা মানে ধানের জন্য আমরা জায়গাটাকে যে হ্রাস হচ্ছে এবং সেই জায়গাটা আমরা সবজি চাষে যাচ্ছি, তাতে যে পরিমাণ সবজির ফলন আমরা পাই এবং তাতে যে লাভটা আমরা পেতে পারি, ধানে কিন্তু সেটা সম্ভব নয়। ওই যে 30 কেজি ধানকে আমরা পাচ্ছি না, তার তুলনায় কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ আয় পেয়ে যাব সবজি থেকে, সবজির মধ্যে দিয়ে। তো এই প্রযুক্তির সুবিধাগুলো যদি আমাদের একটু বলেন। এই প্রযুক্তির অনেকগুলো সুবিধা রয়েছে। প্রথমত, যেখানে আমরা একেবারে আগে সবজি চাষ করতে পারছিলাম না, নিচু জমি বা জল দাঁড়িয়ে যায় সেই রকম জায়গাগুলোতে, সেই সব জায়গাতে চাষিদেরকে আমরা একটা সবজি চাষের সুযোগ করে দিতে পারছি। এবং তার ফলে কি হচ্ছে, যেখানে চাষি শুধু ধান লাগিয়ে ধান কবে উঠবে তারপরে একটা আয় হবে এই ভরসাতে বসে থাকতে হতো, সবজি চাষ করার ফলে সে কিন্তু প্রত্যেকদিন ঢেঁড়স তুলছে বা প্রত্যেকদিন করলা তুলছে বা প্রত্যেকদিন টমেটো তুলছে, তাতে প্রত্যেকদিন তার কিন্তু কিছু একটা আয় হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে সবজি চাষ যেহেতু ধান চাষের তুলনায় অনেক বেশি লাভজনক, তাতে চাষির আয় অনেক বেড়ে যাচ্ছে। সবজির যে মাচা বা সবজি গাছগুলো যেগুলো তৈরি হচ্ছে অনেকটা উঁচুতে, সেখানে পাখি বসার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। এই পাখি বসার ফলে তারা কিন্তু ধানের বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকাগুলোকে খেয়ে চাষির প্রভূত উপকার করছে এবং আমাদের পরিবেশেরও যে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে যে ওষুধ মানে এই সমস্ত পোকাগুলো মারার যে একটা প্রবণতা চাষিদের থাকে, সেটাকেও কিছুটা আমরা কমাতে পারছি এইভাবে। তাহলে আপনি বলছেন যে এই পদ্ধতিতে চাষ করলে আমরা অনেকটা কিন্তু যে পরিবেশ বজায় রেখে চাষবাস, পরিবেশ ঠিকঠাক রেখে চাষবাস করতে পারি, পরিবেশকে সুস্থ রেখে আমরা কিন্তু চাষবাস করতে পারি। কিছু অসুবিধা তো নিশ্চয়ই থাকবে। অসুবিধা খুব সামান্য রয়েছে। অসুবিধা হলো যে যদি কখনো অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়,
তো সাধারণভাবে একটা জমি যদি আলবিহীন থাকে, সেই জল যত সহজে নিকাশ করা সম্ভব হয়, এখানে আল দেওয়ার জন্য সেই জল অনেক বেশি আটকে যাচ্ছে। সেই জলকে বের করতে গেলে সেখানে পাম্প বা অন্য কিছুর ব্যবস্থা রাখতে হয়। এইটা একটা বেশি অসুবিধা। এছাড়া যেটা রয়েছে যে খুব ছোট জায়গা, সেখানে কোদাল ছাড়া অন্য কোনো রকম ভাবে চাষ সম্ভব নয়, যে পাওয়ার টিলার বা অন্য কিছু দিয়ে চাষ হবে সেটা সম্ভব নয়। তৃতীয় একটা অসুবিধা খুব সংক্ষিপ্ত রয়েছে, যেটা হলো যে চাষি যদি এই পদ্ধতিতে চাষে অভ্যস্ত না হয় তাহলে সে কিন্তু করে উঠতে পারবে না। এটা অনেক বেশি পরিশ্রম সাধ্য একটা চাষ, খুব স্বল্প জায়গার উপরে অনেক বেশি ফসল তোলা এবং অনেক ইন্টেন্সিভ কাল্টিভেশন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে। তো সেই জন্য চাষিকে অনেক বেশি পরিশ্রম এখানে দিতে হবে, আয়ও সে অনেক বেশি পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।